ঈদ মোবারক। ঈদুল আজহা মানেই কোরবানির মাংস ভাগাভাগি আর খাওয়া দাওয়া। তো আজকের এই দিনে এমন একজনের বাসায় যাচ্ছি যিনি অর্থশাস্ত্রের সব জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। তো চলুন আমার সাথে আজকের মেহমানদারিতে। ঈদ মোবারক আপা। ঈদ মোবারক সরদীপ, কি খবর? কেমন আছো? এই তো ভালো আছি। এটা অভিনন্দন। কি? কিসের অভিনন্দন? ভালো খবরটা তো পেয়ে গেছি। বুঝতে পেরেছি। আসো আসো, দেখি গল্প করি সবাই মিলে। থ্যাংক ইউ মিষ্টির জন্য। খবরটা তো গোপন ছিল, জানা হলো কেমন করে? সব খবর তো বের হয়ে আসে। আসলে আমি ভেবেছিলাম আরেকটু পরে সবাইকে বলবো। আমি এতদিন তো ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট ছিলাম। এখন আমি এশিয়া প্যাসিফিক রিজিয়নের 36টা দেশের পলিসি অ্যাডভাইজার হয়েছি এবং খুব শিগগিরই আমি নিউ ইয়র্ক, আমাদের হেড অফিস, সেখানে চলে যাব। এটা একদিকে খুব আনন্দের, এই জন্য যে এখন শুধু বাংলাদেশ না, এই রিজিয়নের জন্য কাজ করতে পারবো। আবার একটু মনটাও খারাপ লাগছে, দেশ ছেড়ে যাবো তাই। তবে এটা তো বাংলাদেশের জন্য একটা বেশ বড় খবর বলতে হয়। সেটা ঠিক, মানে যেহেতু এই রিজিয়নের জন্য যাচ্ছে এবং এই জায়গাটাতে বাংলাদেশি খুব কমই আছে, তো সেই জায়গায় আবার একটু ভয় ভয় লাগছে, মনে হচ্ছে দায়িত্বটা ঠিক মতো পালন করতে পারবো কিনা। বাট আমি খুব চ্যালেঞ্জ পছন্দ করি, তো সেই জন্য এক্সাইটেড অনেক। এমনিতে আপা ঈদ আজকে কেমন গেল? ঈদের এই যে কোরবানি ঈদ, যেটা এটার মধ্যে মজা যেমন আছে, কোরবানি ঈদে কিন্তু কষ্টও আছে, তাই না? কারণ হচ্ছে পুরা মাংস যেগুলো যখন আসতে থাকে বাসায়, সেইগুলো আমাদের তো ধর্মীয় নিয়মে যেটা ভাগ করে বিভিন্ন আত্মীয় স্বজন, মানে সাধারণ মানুষের জন্য, বা যেটাকে আমরা বলি যে যারা এটা মাংস কিনে খেতে পারে না তাদের জন্য দেওয়া, তো সেইগুলো প্রসেস করাটা একটা লম্বা ব্যাপার। তো আপা আজকে কি রান্না করছেন? কোরবানি ঈদে যেহেতু সকাল থেকে মাংস প্রসেস করা নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়, সেজন্য সহজ একটা রান্না নিয়েছি যাতে অল্প সময়ে শেষ হয়ে যায়। সেটা হচ্ছে কাটা মশলা দিয়ে খাসির মাংস। ও, শুনেই তো ভালো লাগছে। এটা হলো আমার মতো যারা খুব একটা বেশি রান্না বান্না সব সময় করে না, তারা যাতে খুব সহজে করে ফেলতে পারে। এটা খুবই সোজা একটা রান্না এবং খুব ঝামেলা টামেলা একদমই নাই। হ্যাঁ, এবং কাটা মশলা দিয়ে তো আসলে এক একজন এক এক ভাবে রান্নাগুলিকে করে। তো আপনি কিভাবে করেন সেটা কি আজকে একটু দেখাবেন? নিশ্চয়ই, তাহলে তো রান্নাঘরে যেতে হবে। চলো রান্নাঘরে ঠিক যাই। আছে, চলুন। আপা এখানে তো অনেকগুলি মশলা দেখতে পাচ্ছি, তো আপনি কি একটু বলবেন কিভাবে করবেন? তো এখানে মোটামুটি আমরা ধরো 1-1.5 কেজি খাসির মাংসের একটা হিসাব যদি করি, তাহলে এর সাথে এরকম কাটা পেঁয়াজ 3টা বা 4টা মাঝারি সাইজের পেঁয়াজ কাটা, এবং কাটা কিন্তু এগুলো একটু বড় বড় থাকবে পেঁয়াজগুলো। ঠিক একইভাবে আদা কাটা, এটাও এরকম মোটামুটি এই ধরনের সাইজে একটু কাটা থাকবে। রসুনগুলোকে নিয়ে একটা করে কাটা দিয়েও নিতে পারি, ছোট রসুন হলে এমনিতে রাখলেও হয়। আর সেই সাথে আমরা যেটাকে লাল মরিচ বলি, সেই লাল মরিচটা, শুকনা মরিচ যেটা, সেটাকে কেটে নিতে হবে। আর সেই সাথে গরম মশলা আছে, তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এছাড়া আমি যদিও বলেছি কাটা মশলা, এটার মধ্যে একটু বাটা মশলাও দিব, কারণ আমরা যখন এই মাংসটা পরোটা কিংবা পোলাওয়ের সাথে খাবো, তখন যদি শুধু কাটা মশলা হয় তাহলে না ওই গ্রেভি যে একটা মাখা মাখা যে ভাবটা, হ্যাঁ, ওটা হবে না। সেই জন্য আমরা একটু পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা অল্প করে দিব। আর এইটা মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে, সেই জন্য আমার লাগবে হচ্ছে ভিনেগার, আর তেল আছে, লবণ আছে। ভিনেগারটার বদলে কেউ চাইলে টক দইও ব্যবহার করতে মানে পারে, মাংসটাকে টেন্ডারাইজ করার জন্য। এক্স্যাক্টলি। আমি একটু দেখাই কিভাবে আমরা করব। এই যে মাংসটা আছে, মাংসটা কেটে ধুয়ে নেওয়া আছে, সেটার মধ্যে খুব সোজা আগেই বলেছি আমি পেঁয়াজগুলা দিয়ে দিলাম। তারপরে কাটা মানে সব মশলাগুলোই একটার পর একটা, রসুন, মানে কোনো আগে পিছের কিছু নাই, কাটা মশলা সবগুলো একটার পর একটা দিলেই হবে। হ্যাঁ, সবগুলো দিয়েছি। দেওয়ার পরে এই যে আমার মরিচ যেটা কাটা ছিল, মরিচটা কম বেশি, এখানে আমি 6টার মতো মরিচ দিয়েছি। সব দেওয়ার পরে আমি গরম মশলাগুলোও দিলাম। গরম মশলাগুলো একটু, দারচিনিটা একটু ভেঙে ছোট করে দিলে ভালো হবে, কারণ নাহলে দাঁতের মধ্যে পড়তে পারে। এখানে 7-8 টুকরা দারচিনি দিলেই হবে। এলাচিও 10-12টার মতো দিতে হবে, একটু বড় এলাচ হলে আর একটু কম দেওয়া যায়। লবঙ্গ এরকম 10-12টা দিলাম। এরপরে যেটা বলেছি যে একটু বাটা মশলাগুলো দেব। 1.5 কেজি মাংসের মধ্যে মোটামুটি ছোট চামচের 4 চামচের মতো এই পেঁয়াজ বাটা আমি দিব, 3-4 চামচ আর কি। এখানে আদা বাটা দিব এরকম 3 চামচের মতো, রসুন বাটাও দিব এরকম 3-4 চামচ, এগুলো গ্রেভি হওয়ার জন্য। আর আগেই বলেছি যেটা ভিনেগার,
ভিনেগারটা 1.5 কেজি মাংসে মোটামুটি আমাদের যে রেগুলার সাইজের চায়ের কাপ আছে ছোট কাপগুলো, সেটার একটু কম 1 কাপ, মানে 1 কাপের চেয়ে একটু কম এরকম আমরা একটু ভিনেগার দিয়ে দিব। এবং এখানে বলে রাখা ভালো, এই মাংস রান্নায় আর কোনো পানি টানি কিচ্ছু দিতে হবে না, কিন্তু মাংসটা তো নিজেটা পানি ছাড়বে। আর এই যে ভিনেগারের পানি প্লাস তেলটাও কিন্তু 1 কাপের মতো। এখানে 1 কাপ তেল এইটা দিয়ে দিলাম, একটু কম দিচ্ছি এখানে, একটু 1 কাপের চেয়ে একটু কম দিলে ভালো হয়। আর সাথে লবণটা, এখন লবণটা আমরা সাধারণত বলি স্বাদ মতো, তো শুরুতে লবণ 1 চামচ থেকে 1.5 চামচ দিয়ে আমরা শুরুটা করি, পরে প্রয়োজন মতো এটা চেঞ্জ করা যাবে। আমরা যেটা করব এটাকে যে আস্তে আস্তে হাত দিয়ে মাখিয়ে ফেলবো। সেগুলাতে আপনারা তেজপাতা একটু ছিঁড়েও দিতে পারেন, তেজপাতাগুলো আস্তেও থাকতে পারে, কোন তাহলে আস্ত থাকলে অনেক সময় সুবিধা হয় কি পরে তুলে ফেলাটা। হ্যাঁ, মাখিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে ঘন্টা খানেকের মতো, আবার বেশি রাখা যাবে না, কারণ কি বেশি রাখলে মাংসটা আবার এত নরম হয়ে যাবে তখন সেই মানে বেশি আসলে আমরা ভয় আর ওই যে ভেঙে যেতে পারে, একদম ইয়ে হয়ে যেতে পারে। সুতরাং ঘন্টা খানেক রাখলেই হবে। দেখো এই যে দেখো সৌরদীপ একদম মাখিয়ে এরকম রেখে দিয়েছিলাম। এখন এটা চুলায় দিয়ে দিব, খুব সোজা। এরপরে কিন্তু আর কিচ্ছু নাই, মানে এটাই এখন রান্না হবে। চুলাটা জ্বালিয়ে নিই, প্রথমে একটু বেশি আঁচে দিব, পরে কিন্তু এটা আসলে অল্প আঁচে রান্না হবে। একটু খেয়াল করতে হবে, অনেক বেশি বড় পাত্র নেওয়া যাবে না। একটু গরম হতে হতে, যেহেতু আমাদের মেরিনেট করাই আছে, আমরা এই মেরিনেট করা জিনিসটাকে আমরা এখানে কিন্তু আগেই বলেছি সব তেল যেহেতু দেওয়া আছে, কিচ্ছু দিতে হবে না এখানে, না আর কিচ্ছু দিতে হবে না। আমরা এটা প্রথমে একটু একটু করে দিব, তারপরে পুরোটাই আমরা ঢেলে দিব আর কি। বাস পুরোটা ঢালা হয়ে গেল। পাত্রের মধ্যে একটু গরম হোক, তারপর আমরা নেড়ে চেড়ে দিয়ে দিব আর কি। আমরা যদি একটু দেখি এখানে 5 থেকে 7 মিনিট আমরা একটু বেশি আঁচে রাখবো। এখন যেরকম আঁচে আছে, এখন যে বার্ন আছে এরকম আঁচে রাখবো 5-7 মিনিট। এইটাকে আমরা এখন একটু যেটা কিন্তু ঢেকে দিব, ঢেকে দিয়ে 5 মিনিটের মতো আমরা ওয়েট করব, হচ্ছে একটু বেশি আছে। হ্যাঁ, তারপরে অল্প আছে দিয়ে আসলে ঘুরে ফিরে এসেও দেখবো যেটা রান্নাটা হয়ে গেছে। মাঝখানে একবার এসে নাড়তে হবে। 20 মিনিট 25 মিনিট লাগবে, টোটাল এর বেশি লাগবে না। যে কাটা মশলা দিয়ে আমরা তো আজকে খাসিটা দেখছি, তো যদি অন্য কোনো মাংস আমরা করতে চাই একইভাবে? সাধারণত গরু আর খাসি মানে সেইটা কাটা মশলা দিয়ে হয়। মুরগি আসলে ঠিক কাটা মশলা দিয়ে ঠিক ওইভাবে যায় না, কারণ মানে ওটা চল নাই। এখন তুমি করে দেখতে পারো একদিন, কেমন লাগে নতুন রেসিপি। মোটামুটি গরু আর খাসি কাটা মশলায় কোরবানির সময় অনেকেই করে এবং খুব সোজা। এই যে দেখো 5 মিনিট কিন্তু হয়ে গেছে। তুমি যদি দেখো এখন ওই যে ভিতরে আমরা যেটাকে বলি ফুটতে শুরু করেছে এবং এর মধ্যেই যে সুন্দর একটা গন্ধ আসছে, একটা ফ্লেভার আসছে, আদার গন্ধটা বিশেষ করে আসছে। এখন এটাকে আমরা করব কি একটু নেড়ে দিব। এখন যেহেতু গরম হয়ে গেছে, এখন এটা 5 মিনিট গরম উপরে মাংসগুলিকে নিচে দিয়ে তারপরে সুন্দর আমরা এটাকে দিয়ে ঢাকনা দিয়ে অন্য কাজ সেরে আসতে পারি, কোনো সমস্যা নাই। এখন আমরা এটা অল্প আঁচে নিয়ে যাব, আঁচটা একটু কমিয়ে দিতে হবে। হ্যাঁ, আঁচটা কমিয়ে দিয়ে যে দমে দিই আমরা যেভাবে সেরকম এইভাবে থাকুক। আমরা 10 মিনিট পরে এসে দেখতে পারি, কারণ এখানে একটু গরম লাগছে রান্না ঘরে, একটু ঠান্ডা হয়ে একটু গল্প চলো আমরা ঘরে যেয়ে একটু বসি, তারপর আবার এসে দেখে যাব। তো থাকুক, কোনো সমস্যা নেই। আপা, রান্না নিয়ে তো অনেক কথা হলো, এখন একটু আপনার কাজ নিয়ে কথা হোক। না, আপনি তো অনেক ধরনের কালচারাল অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলেন, তো সেগুলো নিয়ে একটু শুনতে চাই। ছোটবেলা থেকেই নানান রকম কালচারাল অ্যাক্টিভিটির সাথে ছিলাম, বিশেষ করে গান শিখতাম, অনেক ছোটবেলায় নাচ করতাম, বিতর্ক, বক্তৃতা, অভিনয় করেছি। আচ্ছা। তারপর আমাদের সময় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ছিল, ওটাতে আমি অভিনয়ে এবং বিতর্কে সারা বাংলাদেশে জাতীয় পুরস্কার পেয়েছিলাম। আর এছাড়া গান যখন করতাম, আমি উচ্চাঙ্গ সঙ্গীতে শিখেছি, তবে ছোটবেলায় নজরুল গীতি বেশি করতাম। আপনি তো 3বার নজরুল সঙ্গীতের জন্য পুরস্কারও পেয়েছেন। হ্যাঁ, আমি খুলনা বিভাগে 3বার প্রথম স্থান অধিকার করেছি নজরুল গীতিতে। তো আপা, আপনার কাছ থেকে একটা গান শুনে ফেলি এখন। গান তাহলে একটু নজরুল গীতি গাওয়ার চেষ্টা করি। পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে,
পরদেশি মেঘ সে দেশে যাবে বাদল ঝরে সে দেশে যাবে বাদল ঝরে কাঁদে না কি প্রাণ একলা ঘরে বিরহ ব্যথা নাহি কি সেথা বিরহ ব্যথা নাহি কি সেথা বাজে না বাঁশি নদীর তীরে পরদেশি মেঘ যাও রে ফিরে পরদেশি মেঘ পরদেশি মেঘ যাও রে ফিরে। অপূর্ব। থ্যাংক ইউ। একদম চর্চা নাই কিন্তু কিন্তু ভালোবাসাটা আছে, গান খুবই ভালো লাগে। ভালোবাসাটাই আসলে আসল এখানে। তো আপা, আপনি তো একজন অর্থনীতিবিদ, আর আমরা তো দেখতে পাচ্ছি এখন বাংলাদেশে জিনিসপত্রের দাম বেড়েই চলছে, তো সে ব্যাপারে আপনার মতামতটা কি? দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল মার্কেটে এখন অনেক কিছুর দাম কিন্তু কমে আসছে, কিন্তু আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে যে দাম একবার কিছু বাড়ায় ফেললে মানুষ এটা আর কমাতে চায় না। সেটা যেমন আছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের যেটা হচ্ছে, আমাদের কিন্তু একটা বড় আয় বৈষম্য আছে ধনী দরিদ্রের। তো সেই জায়গায় যাদের হাতে পয়সা আছে তারা কিন্তু ঠিকই কিনছে, ফলে যিনি বেশি দামে বিক্রি করছেন উনি কিন্তু বিক্রি করতে পারছেন। সমস্যাটা হচ্ছে স্বল্প আয়ের মানুষের। তো এই জায়গাতে স্বল্প আয়ের মানুষের জন্য আসলে আরও বেশি আমাদের প্রোগ্রাম বাড়াতে হবে, সরকারকে আরও ব্যবস্থা নিতে হবে। শুধু সরকার না, আমি বলবো যে বেসরকারি খাতে যারা ধনী আছেন, যারা এমপ্লয়ার আছেন, তারা তাদের কর্মীদের জন্য আসলে কাজ করতে হবে, এখনই সময় সেটা। এবং এই যে ঈদের সময়টাতে এসে আমরা দেখতে পাচ্ছি জিনিসপত্রের দাম কিভাবে মানুষজনের একদম লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা দেখছি যে নিত্য প্রয়োজনীয় পণ্য, একদম খাওয়া দাওয়ার পণ্য থেকে ধরে চলাফেরা, পরিবহন, সব জায়গায় কিন্তু বেশি। এবং এই জায়গাটার জন্যই যেহেতু দরিদ্র মানুষের বা কম আয়ের মানুষের এটাতে বেশি সমস্যা হয়, ওদের জন্য আমাদের সরকারের যেমন প্রোগ্রাম আছে তার সাথে সাথে বেসরকারি খাত আসলে এগিয়ে আসতে হবে। এবং আমাদের যারা ব্যবসায়ী তাদেরও চিন্তা করতে হবে, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে এটা যেন তারা সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখেন। তো আপা, এখন একটা জিনিস বারবার শোনা যাচ্ছে যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হয়ে যাচ্ছে, তার অর্থটা কি? আমরা আর গরিব থাকছি না? যেটা হচ্ছে, আমরা দরিদ্র দেশের তালিকা থেকে বের হয়ে যাচ্ছি। এটাকে বলে, আমরা আসলে উন্নয়নশীল দেশের কিছু দেশকে জাতিসংঘ তাদের বিভিন্ন দুর্বলতার কারণে দরিদ্র দেশের তালিকায় রেখেছিল। বাংলাদেশ 2026-এর পরে সেই তালিকায় থাকছে না। তো এর মানে কিন্তু পরের দিন সকালবেলা আমরা সবাই বড়লোক হয়ে যাবো এটা না। আমাদেরকে কিন্তু এটার জন্য অনেক কাজ করতে হবে। 2026 আসার আগে এই যে সামনের কয়েকটা বছর আছে, এই বছরগুলোতে কিন্তু আমাদেরকে আসলে একটা উন্নয়নশীল দেশের নাগরিক যেরকম, সেটাও কিন্তু আমাদেরকে হতে হবে। সরকারের দিক থেকে অনেক প্রস্তুতি আছে কিভাবে আমরা ওই সময় টিকে থাকবো, এবং ওই সময় আমরা আসলে নিজেরাই কিন্তু অনেক বেশি কাজ করতে হবে দরিদ্র মানুষের জন্য। কারণ এর সাথে তো আবার একটা বড় অংশ আছে হচ্ছে কি যে আমরা এর আগে বেশ কিছু ধরনের ফ্যাসিলিটি পেয়ে আসতাম দরিদ্র দেশ হিসেবে, দেশ, এবং সেটা এবং পরের ধাপটাতে গিয়ে সেই সুযোগ সুবিধাগুলি তো এক অর্থে কমে আসবে, কিন্তু আবার কমেই আসবে আস্তে আস্তে। যেমন এখন আমাদের ধরেন ইউরোপের বাজারে ধরো আমাদের কোনো প্রোডাক্ট যায়, কোনো শুল্ক দিতে হয় না, ফলে আমরা কিন্তু ওখানে অনেক কম্পিটিটিভ। এখন যখনই আমরা এই দরিদ্র দেশের তালিকা থেকে বের হয়ে যাচ্ছি, তখন কিন্তু আমরা এই সুবিধাটা আর পাবো না। কয়েক বছর থাকবে, তারপরে আর থাকবে না। মানে চ্যালেঞ্জটা একদিক থেকে বেড়ে যাবে, আমাদের সেটার মধ্যে হ্যাঁ, সেই জন্যই যে আগে বলছিলাম, আমাদেরকে নিজেদের অনেক দক্ষ হতে হবে। আমরা নাগরিক হিসেবে আমরা যতটা সম্ভব আমাদের যা কিছু সুযোগ আছে শিক্ষায়, স্বাস্থ্যে, সেগুলোর মধ্যে পুরাটা ব্যবহার করতে হবে। না, আবার আমাদের সোশ্যাল মিডিয়াগুলিতে ঢুকলে যেরকম দেখা যায় যে মানুষজনের তো সবার মতামত এখানে চলে আসছে যে উন্নয়ন নিয়ে একটা আলোচনা চলতেই থাকে, যে উন্নয়নের জোয়ার হচ্ছে, অথবা সেটা নিয়ে একটা ট্রল, একটা নেগেটিভ পারসেপশন যে মানুষের তৈরি হচ্ছে যে এটা কি আসলে উন্নয়ন হচ্ছে নাকি হচ্ছে না। না, যেটা আমি দেখেছি, তুমি যেটা বলেছো এটা আমারও চোখে পড়েছে, যে কেমন যেন মনে হয় যে আমরা সবাই বলি আমরা তো সবাই উন্নয়ন চাই, আমরা তো কেউ পেছাতে চাই না, সেটাও চাই। আবার আমি যখন দেখছি যে আমার অনেক ভালো ভালো ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, আমার ফ্লাইওভার হচ্ছে, আমার বড় বড় সেতু হচ্ছে, পদ্মা সেতু হয়ে গেল, এবং এরকম নানান কিছু যখন হচ্ছে, তখনও আমরা কেমন জানি এটাকে একটা নেগেটিভ একটা এনে আমি বলি যে এটা কি একটা জোয়ার হয়ে যাচ্ছে, তাতে কি হলো। আমাদেরকে কিন্তু
ধৈর্য ধরতে হবে। উন্নয়ন যখন হয়, যখন একটা অবকাঠামো হয়, সেটার প্রভাবটা আসতে কিন্তু সময় লাগে। যেমন একটা অবকাঠামো হলো, আমরা অলরেডি দেখছি যে পদ্মা সেতুকে ঘিরে এর আশেপাশে কিন্তু অনেক ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠছে, অনেক ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে এখানে যেন সুশাসন থাকে, স্বচ্ছতা থাকে, সেটা ঠিক আছে, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। কিন্তু আমি তো এটা বলবো না যে এটা কেন হইলো, মানে এটা কি উন্নয়ন হলো, এই ধরনের নেতিবাচক জিনিসগুলো আসলে আমাদের পরিহার করতে হবে। সোশ্যাল মিডিয়া কিন্তু একটা পাওয়ারফুল জায়গা। এইটা যেমন ওই যে অ্যাওয়ারনেস বাড়াতে পারে ভালো ভালো ক্ষেত্রে, আবার এটা কিন্তু নেতিবাচক অনেক কিছু জিনিসটাকে পুরোপুরি ডাইভার্ট করে নিতে পারে আরেক দিকে। সেই জন্য আমাদের যে জেনারেশনটা এখন, আমরা কেমন যেন, আমার কাছে মনে হয় যে পরের জেনারেশন বা আমরাও বোধ হয় দিনকে দিন অনেকেই আছে অসহিষ্ণু খুব। মানে কালকে আজকে আজকে একটা সেতু হইলো, পরের দিন সকালবেলা চিন্তা করি যে এটা দিয়ে ওই এলাকার অর্থনীতি পাল্টায় যাবে। এটা তো পরের দিন হবে না, এটা সময় লাগবে এবং আস্তে আস্তে সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠবে। সো আমাদেরকে ওই ধৈর্যটা কিন্তু খুব দরকার, যে উন্নয়নকে নিতে পারারও একটা ব্যাপার আছে। এই যে বললাম যে আমি যখন দরিদ্র দেশের তালিকা থেকে বেরোয় যাব, আমি যে আর দরিদ্র না, আমার কাজে কর্মে কিন্তু এটা প্রভাব হতে হবে। কিন্তু একটু যে দেখি মনে হয় রান্না হয়ে গেছে, তাহলে তো হ্যাঁ সব রেডি আছে। অবশ্যই একটু সালাদ বানাবো, চলো যে দেখে আসি। সালাদটা আমি একটা স্পেশাল সালাদ করি, এটা আমার রেসিপি আসলে। আচ্ছা, একটা ফিউশনের মতো, অনেকেই ধর কাছাকাছি কিছু করে, সেটা হলো ইনগ্রেডিয়েন্টসগুলি দেখেই বুঝতে পারছি। হ্যাঁ আমি একটু বলি ইনগ্রেডিয়েন্টসগুলো। একটা হলো এটা হচ্ছে আমরা যেটাকে খাওয়ার অলিভ অয়েল, যেটা এটা লেবুর রস, খুব কুচি করে কাঁচামরিচ, আর পুদিনা পাতা, আমরা যেটা সেই পুদিনা পাতাটাও খুব কুচি করে, পেঁয়াজটাও খুব কুচি করে, এরকম এরকম করতে থাকতে হবে। তাহলে হবে কি, এটা একেবারে মিহি করে কেটে একদম, মানে এটা একদম ছোট ছোট পিস। আর একটা ইন্টারেস্টিং ইনগ্রেডিয়েন্ট আছে, সেটা হচ্ছে আমরা যেটাকে বলি কাসুন্দি, আর সেই সাথে লবণ আর চিনি। এবং যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম একটু খোলা মুখের একটা জার নিতে হবে, সেই সাথে পেঁয়াজের পর একটু মরিচ দিলাম, মরিচটা যার যেরকম ঝাল খায়। এখানে মোটামুটি 2টা লেবু পরিমাণ লেবুর রস দিলাম, দিয়ে তারপরে যে কাসুন্দিটা দিব, এরপরে একটু লবণ একটু চিনি সামান্য, যেহেতু এখানে কাসুন্দিতে তো কিছু লবণ আছে, তারপরে সামান্য একটু লবণ দিলাম। তবে কেউ যদি পরে একটু খেয়ে দেখে নিতে পারে। আর একটু মিষ্টি মিষ্টি স্বাদ আসার জন্য একটু চিনি দিয়ে দেব। এই অলিভ অয়েলটা পুরো আমি ঢেলে দিলাম। এখন এরপরে হচ্ছে মজাটা, ঝালমুড়ি মাখানোর মতো এটাকে এখন ঝাঁকাতে হবে। এই ঝাঁকানোটা খুব ভালো মতো করতে হবে। এখানে 2টা আলু, 2-3টা শসা, এরপর আমি করছি কি, এই ড্রেসিংটা এটার উপরে দিয়ে দিলাম। এখন আমি আসলে মরিচ যাতে হাতে না লাগে জন্য হাতে মাখালাম। এখানে একটু গ্রেভি দেখা যাচ্ছে না, এটা হলো ওই যে একটু বাটা মশলাগুলো দিয়েছিলাম, নালে একদম তেল তেল হয়ে যেত, পাতলা, এই জন্য এটা দেখা যাচ্ছে। সালাদটা তোমার আসলে আমি আমার মতো করে স্বাদ করে বানিয়েছি, কিন্তু তুমি যখন খাবে, অনেকে মিষ্টি বেশি পছন্দ করে, অনেকে টক বেশি পছন্দ করে, ঝাল বেশি পছন্দ করে, ওইভাবে তখন কাসুন্দির পরিমাণ কেউ বেশি পছন্দ করে, সেটা করে নিতে পারে। তো একদিন পরে আরো বেশি মজা। খাওয়া যাচ্ছে, চমৎকার হয়েছে। মানে আদার যে ফ্লেভারটা, আদার স্ট্রং, কিন্তু স্ট্রং একটা ফ্লেভার খুব সুন্দর মাংসে মিশেছে, ভিনেগারের টক ভাবটা আছে। আর আপনি বলছেন যে ঝাল বেশি, আমার তো একটু ঝাল বেশি এমনিতেই পছন্দ, আমার জন্য মনে হয়েছে যে এটা একদম পারফেক্ট আমার জন্য ঝালটা। কাঁটা মশলার যে গন্ধগুলি আমি এখন এই যে একটু খাওয়ার পরে তারপর টের পাচ্ছি, যে প্রথম দিকে আদার যে স্ট্রং ফ্লেভারটা সেটা টের পাচ্ছি না, এখন ওই যে ব্যাক অফ দ্য প্যালেটে এলাচের যে ফ্লেভারটা সেটা আসছে, লবঙ্গর টেস্ট আমি পাচ্ছি। সালাদটা কেমন হলো? আমি নিজেতে এমনিতে কাসুন্দি পছন্দ করি, তার মধ্যে মানে কাসুন্দিটা এত সুন্দর একটা ব্যালেন্স তৈরি করেছে সালাদটা। একদিকে শসাটা খুব ঠান্ডা একটা দিচ্ছে, এটা না আরো ভাল লাগে যদি অন্য খাবারের সাথে একটু মুরগি এটার মধ্যে দিয়ে করা যায়। ইভেন এটার মধ্যে কিন্তু ডিম সিদ্ধ দেয়া যায়, যেমন রাসান সালাদে যেমন আমরা দিই, ওরকম এটাও কিন্তু ডিম সিদ্ধ দেয়া যায়। খাওয়ার ফাঁকে একটা প্রশ্ন করে ফেলি, আপনি যে নতুন দায়িত্বটা নিচ্ছেন, এর থেকে বাংলাদেশ অথবা যদি আমি গ্লোবাল ইকোনমির কথা চিন্তা করি, যে মঙ্গলকর কি জিনিস বয়ে আনবে এটা আপনি মনে করেন? আমার জায়গা থেকে আমার একটা বড় উদ্দেশ্য থাকবে, আমরা যে
সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়েছি, দারিদ্র্য বিমোচনের, পৃথিবীকে বাঁচানোর, আমাদের কর্মসংস্থান সৃষ্টির, নারীর পুরুষের সম অধিকার সেটা নিশ্চিত করা, এগুলোর যে গোলগুলো আছে সেটা বাস্তবায়নের জন্য এখন প্রচুর ফাইন্যান্স দরকার, প্রচুর আমাদের কমিটমেন্ট দরকার। আমি মূলত এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে কী করে আমরা আমাদের কমিটমেন্টগুলো রক্ষা করতে পারি, কী করে আরও রিসোর্স এখানে কাজে লাগানো যায়, আমি চেষ্টা করব ওই জায়গায় কাজ করতে। আমি যদি এশিয়া প্যাসিফিক রিজিয়নের এই জায়গায় কিছু অবদান রাখতে পারি, তার মধ্যে তো আমার বাংলাদেশও পড়ে। সো আমার কাছে মনে হয়েছে যে আজকে যদি আমি নারী পুরুষের সম অধিকারে যদি কাজ করতে পারি, সেটা তো আমার দেশের মেয়েদেরকেও ছেলেদেরকেও হেল্প করবে। সো ওই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের জায়গা থেকেই আমার বেশি কাজ করার ইচ্ছা। এর আগে একটা জিনিস আপনি বলছিলেন যে আপনি নজরুল সঙ্গীতের পাশাপাশি অন্য ধরনের গান করে থাকেন। নজরুল গীতি আমার ভালোবাসা, কিন্তু সেই সাথে সাথে আমার খুবই পছন্দ হচ্ছে লালনের গান। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে, সে কথা ভেবে বলো না। জাত গেল বলে এ কি আজব কারখানা, জাত গেল বলে। সত্য কাজে কেউ নই রাজি, সত্য কাজে কেউ নই রাজি, সবই দেখি তা না না না। জাত গেল বলে এ কি আজব কারখানা, জাত গেল বলে।